কয়েকটি দলকে দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব দেয়নি জনগণ, পিআর চাইলে লাগবে ম্যান্ডেট, বলছে বিএনপি। পাল্টা যুক্তি জামায়াতের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন নেতাদের। জাতীয় পার্টির সমাবেশ ঘিরে উত্তেজনা, কাকরাইলে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, নেতাকর্মীদের সরিয়ে দিল পুলিশ। উপদেষ্টা নয়, দুর্নীতির কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার, গুম খুন মুক্ত ব্যবস্থার তাগিদ উপদেষ্টাদের। জুলাই সনদে সমাধান দেখছেন বদিউল আলম। গাজামুখী যাত্রার উদ্দেশ্যই ছিল ইসরায়েলি অবরোধ ভাঙা, কারামুক্ত হয়ে দেশে ফিরে জানালেন আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত লড়াইয়ের ঘোষণা। এবং চোখের জলে শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শেষ বিদায়, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। কয়েকটি দলকে দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব জনগণ দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পিআর ও জুলাই সনদে জনগণের ম্যান্ডেট লাগবে জানান বিএনপি নেতা। দুপুরে কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে জামায়াত আবারও পিআর পদ্ধতির পক্ষে অবস্থান তুলে ধরে। দেশের ভালোর জন্য সবাইকে ছাড় দিয়ে ঐক্য তৈরি করে নির্বাচনের পথে হাঁটার আহ্বান রাজনৈতিক দলের নেতাদের। রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে ৩ দফা আলোচনার ফসল জুলাই সনদ। 15 অক্টোবর রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষর করবে। সবকিছু অনেকটাই একমতে পৌঁছলেও রাজনীতির আলোচনা চলছে এখনও নির্বাচন পদ্ধতি নিয়ে। ঐক্যমত কমিশন সংলাপ করেছে উচ্চকক্ষে পিআর নিয়ে। জামাত সহ বেশ কিছু দল 2 কক্ষে পিআর নিয়ে এখনও সরগরম। তবে সেমিনারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল 2 কক্ষের পিআর নিয়ে যুক্তি তুলে ধরলেও বলছেন দেশের জন্য যে পদ্ধতি ভালো সেই পদ্ধতিতেই নির্বাচন হোক। পিআর পদ্ধতিকে ইলেকশন সিস্টেম হিসাবে নীতিগতভাবে নেয়, আর পদ্ধতি আপনি অনেকগুলো বলেছেন, আমরা সেটা জানি। তো কোনটা নেবেন, বাংলাদেশের উপযোগী কোনটা সেটাই নেন। গণ অধিকার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দল নিম্নকক্ষে এই মুহূর্তে পিআর পদ্ধতি দেশের জন্য ভালো নয় বলে মন্তব্য করেন। পিআর হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাবে বলে মনে করেন তারা। নিম্নকক্ষে পিআর হলে স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না। সকাল বিকাল রাতে মধ্যরাতে ফজরের আগে ফজরের পরে সরকারের এমপি মন্ত্রীরা কেনাবেচা হতে পারে। ঐক্যমত কমিশনের দীর্ঘ আলোচনা করে যখন আপনার সিদ্ধান্তের জায়গায় এসছেন, এটা নিয়ে রাজপথে যখন আবার কর্মসূচি, যখন আবার বিক্ষোভ, যখন আবার সমাবেশ, তখন বোঝা যায় যে লক্ষ্যটা কি পিআর নাকি অন্য কোনো লক্ষ্য আছে। কেউ মানে অনেকেই বলেছে যে আমরা লোয়ার হাউসে পিআর বলছি না, কিন্তু মনে করি আপার হাউসে পিআর হতে পারে। বাংলাদেশে যদি এখন আপনি ভোটের বাজার ঘুরে আসেন, দেখবেন কোনো মানুষ পিআর বোঝে না যারা ভোট দেবে। এবি পার্টির চেয়ারম্যান সবাইকে ছাড় দিয়ে নির্বাচনের দিকে হাঁটতে বলেন। পিআরের তো কিছু ভাই ভালো দিক আছে, কিন্তু বিএনপি সব খারাপগুলাই বলবে, ভালোর একটাও বলবে না। আবার জামাত হচ্ছে পিআরের পক্ষে, সে এমনভাবে পিআরের পক্ষে বলবে মনে হচ্ছে যেন পিআর হচ্ছে আরবের খুরমা খাজুর, এটা ছাড়া আর বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। পিআর পদ্ধতি নিয়ে যারা পক্ষে তাদের জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনতে বলেন আমির খসরু। কয়েকটি দলকে দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব জনগণ দেয়নি বলেও এ সময় মন্তব্য করেন তিনি। সব জায়গায় ঐক্যমত তা তো না। এখন কি আপনি যে বিষয়গুলোতে ঐক্যমত হয় নাই, আপনি কি সবগুলোর উপর এখন কি গণভোটে জিততে পারবেন? পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান আগামী 2 বছর, তো আপনাকে গণভোটেই করতে হবে। ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমাদেরকে জনগণ তো এই দায়িত্ব দেয় নাই। সব দলই দ্রুত নির্বাচনের পক্ষে মত দেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিএনপির প্রয়াত নেতা আসম হান্নান শাহ স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। সম্ভবত বিএনপির আহ্বায়ক আমাদের আপাম
ফজলুল হক মিলন সাহেব আজকে আমাদের সঙ্গে কেন উপস্থিত আছেন, সেই অকুতভয় সৈনিক ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহের অত্যন্ত যোগ্য পুত্র, আপনাদের সকলের অত্যন্ত আদরের সন্তান, যিনি সুখে দুঃখে কষ্টে আপনাদের পাশে দাঁড়িয়েছেন সব সময়, আমাদের রিয়াজুল হান্নান, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা এবং আমার পাশে দাঁড়ানো মা ও বোনেরা, এদিকে আমাদের ছেলেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমি ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ সাহেবের প্রতিটি মৃত্যুবার্ষিকীতে আমি কাপাসিয়ায় আসার চেষ্টা করি। আমাকে হান্না যখন বলে আমি রাজি হই, আসতে চাই জন্যে যে তাকে আমি বিশেষভাবে শ্রদ্ধা করতাম। আমাদের দল যখন সবচেয়ে বড় কঠিন সময়গুলো পার করছিল, সেই সময়গুলোতে অকুত ভয়ে সামনে এসে দাঁড়িয়ে দলকে তুলে ধরেছিলেন সামনের দিকে। দলের কথা, আমাদের নেত্রীর কথা, আমাদের নেতার কথা যিনি অকুত ভয় উচ্চারণ করেছিলেন বাংলাদেশের মানুষের সামনে, তখন সেই নেতা বারবার জেলে গেছেন এবং একবার আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে একসাথে জেলে যাওয়া। সে একসাথে জেলে আমরা ঢাকা জেল থেকে কাশিমপুর জেলে এসেছিলাম। আমি দেখেছি সেই সময়ে যে তিনি কি রকম একজন দেশপ্রেমিক, কেমন একজন বিএনপি প্রেমিক এবং মানুষকে ভালোবাসার মানুষ ছিলেন। তার সম্পর্কে দীর্ঘ আলোচনা করা যায়, দীর্ঘ আলাপ করা যায়, তার গুণের কথাগুলো কোনোদিন বলে শেষ করা যাবে না। তিনি একজন জাতীয় নেতা ছিলেন। তিনি ব্যক্তিগত স্বার্থকে কখনো বড় করে দেখেননি। তিনি সবসময় দলকে, আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবকে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেবকে সবসময় সামনে রেখে রাজনীতি করেছেন। বন্ধুগণ, আজকের এই সমাবেশে আমরা তার আত্মার মাগফিরাত চাইব, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইব যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে তাকে স্থান দেন। আমরা চাইব যে তার সন্তানকে, যে আজকে আপনাদের সামনে তারই প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছে, আমাদের রিয়াজকে, তিনি যেন কবুল করে নেন এবং তাকে যেন সেই জায়গায় স্থাপন করেন। প্রিয় বন্ধুগণ, আজকে এমন এক সময়ে আমি আপনাদের সামনে সেখানে কথা বলছি যখন বাংলাদেশে 1 বছর আগে একটা ভয়াবহ দানবীয় শক্তি জনগণ, ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না? দেশটা এখন মুক্ত হয়েছে মনে হয় না যে আমরা একটা স্বাধীন দেশে আছি, মনে হয়। কারণ তার আগে প্রতিটি মুহূর্তে আমাদের মনে হতো যে আমাদেরকে শিকল পরিয়ে রাখা হয়েছে, রাত্রে আমরা ভালো করে ঘুমোতে পারতাম না, পালিয়ে বেড়াতে হতো। অসংখ্য মামলায় জর্জরিত আমার এই ভাইয়েরা অনেকেই রাতে ঘুমাতে পারত না, আমাদের ছেলেরা পালিয়ে পালিয়ে বেড়াত। মামলা মোকদ্দমা, জেলে যাওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আমাদের মা বোনেরা কেউ নিরাপদ ছিল না। বন্ধুগণ, এই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমাদের অন্তত একটা নিঃশ্বাস ফেলার সময় হয়েছে, দম খুলে নিঃশ্বাস নিতে পারছি, তাই না? আমরা সবাই মিলে, ছাত্ররা, আমরা জনতার রাজনৈতিক দলগুলো সবাই মিলে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছি প্রফেসর ইউনূসের নেতৃত্বে, তাই না? প্রফেসর ইউনূস আমাদের কাছে একজন নিঃসন্দেহে অত্যন্ত শ্রদ্ধার মানুষ। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করেছেন। পৃথিবীর সমস্ত দেশের নেতারা তাকে সম্মান করে, মানুষেরা সম্মান করে। আমরা সেই জন্যই তাকে দায়িত্ব দিয়েছি যে তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলী তৈরি করে বাংলাদেশে
একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করবেন। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ঐক্যের চেতনা নষ্ট হলে পরাজিত শক্তি সুযোগ পাবে বলে সতর্ক করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আর শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচিত সরকার উপদেষ্টাদের সেফ এক্সিটের বিষয়ে ভাববে। এদিকে প্রশাসন ও উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় আনতে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার। গাজীপুর মহানগর বিএনপির সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি শনিবার সকালে আয়োজনে যোগ দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পরে বক্তব্যে বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতীক নিয়ে দ্বন্দ্বে সময় ও ঐক্যের স্পিরিট নষ্ট হচ্ছে। এটি চলমান থাকলে পরাজিত শক্তি সুযোগ পাবে। একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁতি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পরে তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশ বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উপদেষ্টাদের সেফ এক্সিটের বিষয়ে নির্বাচিত সরকার ভাববে। ষড়যন্ত্রকারীরা দেশে বিদেশে তারা এখনো সক্রিয়, তারা এখনো উদ্যোগী যাতে নির্বাচন না হতে পারে। যারা এই সরকারে আছে, পরবর্তী সরকার স্বাভাবিক নিয়মে তাদের সেফ এক্সিটের বিষয়টি ভাববে। এই কারণে আইনগত বৈধতার প্রশ্ন যদি আসে তাহলে পার্লামেন্টে তার বৈধতা দিতে হবে। অন্যদিকে প্রশাসন ও উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় আনতে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার সরকারি কলেজ মাঠে ছাত্র যুব সমাবেশে একথা বলেন জামায়াত নেতা। নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য তৈরি হয়েছে জানিয়ে জামায়াত নেতা বলেন, ঐক্য থাকলে বাকিরা বাতিলের খাতায় চলে যাবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন নির্বাচনে জোট নিয়ে কোনো দলের সঙ্গেই বৈঠক করেনি এনসিপি। দুপুরে রংপুরের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কথা জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। ঐক্যমত্য কমিশনে জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানান তিনি। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও জানান আখতার। জুলাই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া র্যাব, পুলিশ, বিজিবি, সেনা সদস্যদের দ্রুত বিচারের দাবি জানান তিনি। নির্বাচনের আগে সংস্কারের তাগিদ দেন আখতার হোসেন। এবং আমরা সেই সব দলকে ধন্যবাদ জানাই যারা ঐক্যমত্য কমিশনে সংস্কার প্রস্তাবনাগুলোর সঙ্গে একমত হয়েছেন। যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারা যদি হাসিনার সুনজর পাওয়ার জন্য এই গুম খুনের কাজে অংশগ্রহণ না করতেন, তাহলে হাসিনা বাংলাদেশে ফেসিবাদ কায়েম করার সুযোগ পেত না। এই জেনারেলরা যারা গুম করেছে, খুন করেছে, তারা শুধু একটা পরিবারকে ধ্বংস করে সে বিষয়টা এমন নয়, তারা গোটা বাংলাদেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করেছে। গুম খুনে অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের সেফ এক্সিটের ঘটনায় ভারতের সম্পৃক্ততা দেখছে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে গুম খুনে জড়িতদের বিচারের দাবি জানান সংগঠনটির নেতারা। শরীফুল ইসলাম হাদি অভিযোগ করেন, সূক্ষ্ম রাজনৈতিক কৌশলে আয়না ঘরের প্রমাণ মুছে ফেলা হচ্ছে। এ সময় সেফ এক্সিট নেয়া অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে বিচার সহ 5 দফা দাবি জানান। আন্তর্জাতিক অপরাধ আদালতে ভারতের বিরুদ্ধে মামলাসহ গুম ও পিলখানা কমিশনের প্রতিবেদন তৈরিতে সাহায্য করা সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান হাদি। ঢাকার প্রাণকেন্দ্রে 2 দিন ধরে হত্যা করা শুধু হয় না, তার লাশটা তাপসের গাড়িতে উঠে পুড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশ সরকার ভারতের কাছে সহযোগিতা চেয়েছিল যে কারা কারা গুম করেছে অথবা ভারতের মধ্যে কারা আশ্রিত ছিল ভারত যেন জানায়। ভারত এখন পর্যন্ত উত্তর দেয় নাই। হাসিনা এবং ভারত এই জঙ্গিদেরকে পালছে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 5 দফা দাবি ঘোষণা করছি। অতি দ্রুত ইন্টারিম সরকারকে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কর্মী সমাবেশ ঘিরে আবারও উত্তপ্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এলাকা। ঘটে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা। শনিবার বিকেলে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, সব ভায়োলেন্স বন্ধ, অংশগ্রহণমূলক নির্বাচন সহ কয়েকটি দাবিতে কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের শুরু থেকে উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়। বিকেল 3:30টায় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নেন অলিগলিতে। দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ। এখনও দলটির কার্যালয়ের সামনে পরিস্থিতি উত্তপ্ত। মোতায়েন আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন। বাইরে অবস্থান করছে পুলিশ। তবে পুলিশ বলছে, অনুমতি ছাড়া রাস্তায় কর্মসূচি পালন করায় চলাচলে বিঘ্ন ঘটছিল। অনুরোধের পর তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কাউকে আটক করা হয়নি। জল কামান নিয়ে আসলো, জল কামান দিয়ে পানি মারা শুরু করলো। এরপরে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস মাইরা আমাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। নেতাকর্মী আহত হয়েছে। ওই যে জল কামান বা টিয়ার সেল লাগছে কয়েকজনের মাথায়, ওদের মাথা দিয়ে ব্লাড বের হয়েছে, রক্ত বের হয়েছে। একদম শান্তিপূর্ণ মিছিল হইতেছিল। এর ভিতরে প্রশাসনের লোকজন এসে আমাদের প্রোগ্রামটিকে ছত্রভঙ্গ করে দেয়। রাস্তা দখল করে এভাবে না করার দরকার নাই। আপনারা হচ্ছে এটা সীমিত আকারে ভিতরে করেন, লোকজন থাকুক, দাঁড়ায় থাকে বক্তব্য দেন। এইটি হচ্ছে আমাদের আর্জি ছিল, অন্য কিছু না। এরপরে যখন বারবার বলার পরেও যখন শোনে নাই, তখন তো আমাদের আসলে এখানে কিছু করার ছিল না। আপনারা ডিসপার্স করার জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড এবং ওই যে আমরা ওয়াটার ক্যাননটা দিছি, আর অন্য কোনো কিছু করাও হয় না। জাস্ট ওনারা বিভিন্ন দিকে ছড়ায় ছিটে চলে গেছে। নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া ভোট গ্রহণে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সিইসি এএম নাসির উদ্দিন। চট্টগ্রামে এক কর্মশালায় নির্বাচন কমিশনাররা জানান, জাতীয় নির্বাচনের অন্যতম বাধা অনলাইন ভিত্তিক আর্থিক অনিয়ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা। নুরজামাল আতিকের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। 2026 সালের ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তুতি হিসাবে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে দেশব্যাপী চলছে নানা কর্মশালা। চট্টগ্রাম নগরের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কমিশনের কর্মশালায় অংশ নেন 70 জন কর্মকর্তা। আমরা আগামী মাসের ভিতরে তাদের নিবন্ধন শুরু করব। জেলখানায় হাজতে যারা রয়েছেন কয়েদি, তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে। কিভাবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং তারা ভোটে অংশগ্রহণ করবে, এই বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং অফিসারদের পূর্ণাঙ্গ ক্ষমতা দেয়া হবে বলে জানান সিসি। কথা বলেন ভোট গ্রহণের চ্যালেঞ্জ নিয়েও। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন। দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দিব, বন্ধ করে দিব ইলেকশন। পুরা কর্তৃত্ব নিয়ে আইনটা এক্সাক্ট করবেন। এইটা করতে গেলে শুধুমাত্র যেটা আপনার দরকার হবে, আপনার নিউট্রালিটিটা, আপনি যে নিউট্রাল নিরপেক্ষ আছেন, এই জিনিসটা কিন্তু প্রমাণ দিতে হবে আপনাকে। অতীতের ব্যর্থতা ভুলে নির্বাচন সংশ্লিষ্টদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান সিইসি। মাইক্রো লেভেল জব। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। উপদেষ্টাদের নয়, দুর্নীতির কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর গুম খুন মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থার সংস্কারে জোর দিলেন ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। সংবিধান ও রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ সইয়ে প্রস্তুত রাজনৈতিক নেতারা। রাজনৈতিক স্থিতিশীলতার এই উদ্যোগের মধ্যেই উপদেষ্টাদের অনেকের সেফ এক্সিটের আলোচনা এখন তুঙ্গে। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় এ নিয়ে মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, উপদেষ্টাদের নয়, অসুস্থ রাষ্ট্র কাঠামো থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন। গুম খুন মুক্ত ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে, যাতে আর
বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয়। উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। আর মানবাধিকার রক্ষা ও বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাই প্রধান বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রস্তাবিত খসড়ায় জাতীয় মানবাধিকার কমিশনকে দেয়া হয়নি মামলা করার এখতিয়ার। নতুন করে যে উদ্যোগ নিয়েছেন, আমি এই কমিশনকে আরেকটু শক্তিশালী করার জন্য একটু ওয়েল থট দেওয়ার জন্য বলবো। This law will actually be complemented by the police commission, media commission, so this will not be a standalone piece of law. এদিকে এফটিসিতে গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থার সংস্কার দরকার। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু শেখ হাসিনা স্বৈরাচারী ব্যবস্থা রেখে গিয়েছে। আবারও যদি সেই রকম স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়, আবারও আপনাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাই এই গণভোটটা যাতে পাস হয় সেই রকম সর্বশক্তি নিয়োগ করবেন আপনারা। জুলাই সনদ নিয়ে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে সর্বশক্তি নিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান সুজন সম্পাদক। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। গাজামুখী নৌবহর সমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আক্রমণ, আটক ও কারাগারের অভিজ্ঞতা তুলে ধরলেন আলোকচিত্রী শহীদুল আলম। বিতর্কিত ভূমিকার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যমের সমালোচনাও করেছেন তিনি। ঘোষণা দেন, ফিলিস্তিন পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত অধিকার কর্মীদের সমন্বয়ে নতুন প্ল্যাটফর্ম তৈরির। আলোচিত আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে সমুদ্রপথে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেন শহীদুল আলম। পরে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন তিনি। কিছুদিন কারাগারে আটক থাকার পর বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় শনিবার সকালে নিরাপদে ফেরেন দেশে। পরে বিকেলে পান্থপথের ড্রিক গ্যালারি ভবনে সংবাদ সম্মেলন করেন শহীদুল আলম। জানান, গাজায় পৌঁছানোর আগেই নৌবহরে আক্রমণ করা হয়, সৃষ্টি হয় ঝড়। মোবাইল ফোন, ল্যাপটপ ফেলে দেন সাগরে। হেলিকপ্টার আসলে এরকম ভাবে বাতাস, পানি সবকিছুর একটা ঝড় তৈরি হবে, সেটা আমাদের হয়তো হিসাবে ভুল ছিল। তার মধ্যেই কাজ করতে হয়েছে। এবং যখন দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে উপরের ডেকে, তখনই আমি আমার মোবাইল ফোন এবং ল্যাপটপ তাড়াতাড়ি ফেলে দিলাম। শহীদুল আলম জানান, আটকের পর ইসরায়েলি বাহিনী তীরে নিয়ে চালায় নির্যাতন। গাদাগাদি করে রাখা হয় মরুভূমির গোপন কারাগারে। প্রতিবাদে করেন অনশন। আনুমানিক 2 ফুট বাই 5 ফুট একটা কক্ষ, তার মধ্যে আমরা 4 জন বসে লোহার ইসের মধ্যে, প্রচন্ড ঠান্ডা, মরুভূমির মাঝখানে একটা জেল আছে, সেইটাতে আমাদের রাখা হয়েছিল। তারপরে আমরা অবশ্য আগের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হাঙ্গার স্ট্রাইক করব, আমরা খাইনি। অনেকগুলি দেশের যারা কনসাল জেনারেল তারা এসেছিল দেখা করার জন্য, এবং তাদের সাথে তো আমাদের যোগাযোগ করার কোনো উপায় নাই। এইটা সবাই মিলে যখন আমরা গান করা, যদিও তারা বন্দুক নিয়ে এসে শাসানোটা আমরা পাত্তা দেইনি, আমরা গান গেয়ে গেছি, এবং এই গান কিন্তু ওদের কাছে পৌঁছেছে। অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যমে গাজা যুদ্ধের বিষয়ে বিতর্কিত ভূমিকার নিন্দা জানান শহীদুল আলম। প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণের সমর্থনের। আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস যেইভাবে সাড়া দিয়েছেন, শক্তিশালী ভূমিকা রেখেছেন, জোরালো ভূমিকা রেখেছেন, এটাও অসাধারণ। কারণ এই বাঘা বাঘা দেশগুলির একটা দেশের একটা নেতা বা নেত্রী কিন্তু কিচ্ছু বলেননি। বাংলাদেশ যেভাবে সাড়া দিয়েছে, সেইভাবে সত্যিকার অর্থে পৃথিবীকে বাংলাদেশ দেখিয়েছে যে সারা পৃথিবীতে বাংলাদেশ কি ধরনের ভূমিকা রাখতে পারে। ফ্রি ফ্রি প্যালেস্টাইন। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারের শেষ শ্রদ্ধা জানানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তাকে। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
শেষবারের মতো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বের হলেন অধ্যাপক, তবে পায়ে হেঁটে নয়। সহকর্মী এবং শিক্ষার্থীদের কাঁধে করে প্রিয় বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন এমিরিটস অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বৃষ্টিস্নাত সকাল থেকে শোকের ছায়ায় ভারী হয়েছিল শহীদ মিনার প্রাঙ্গণ। সাবেক সহকর্মী, বন্ধু এবং শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন তিনি। রাজধানীর ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তার বয়স ছিল ৭৪ বছর। স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বাংলাদেশের কথা সাহিত্যে নতুন ধারার স্রষ্টা। সাধারণত যারা প্রাবন্ধিক হয় তারা হয়তো সৃষ্টিশীলতার দিকে তত থাকে না, কিন্তু মঞ্জুর দু হাতেই দুই বীণা বাজিয়েছে, বলা যায় দুই মন্দিরা। বাতি ঘরগুলো যদি নিভে যায়, নতুন বাতিঘর তৈরি হতে হবে, না হলে তো আগামী অন্ধকার। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গুণীজনেরা বলছেন, দেশ হারিয়েছে এক অমূল্য সম্পদ। বাংলাদেশের শিক্ষা এবং সাহিত্য অঙ্গনে সৈয়দ মঞ্জুরুল ইসলামের অবদানের কথা স্মরণ করেছেন সবাই। সুন্দরের স্বপ্ন কি সবাই দেখে? তো সেই যারা দেখে তাদের একজন হলো কি মঞ্জুরুল ইসলাম। এখন সে চলে গেলে তো হয় একটা শূন্যতা আসে। প্রচন্ড নির্লোভ ছিলেন। ওনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে সৈয়দ মঞ্জুরুল ইসলামকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। রাকসু ও চাকসু নির্বাচনের ভোট গ্রহণের বাকি মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তে দেখা যাচ্ছে প্রচারের তোড়জোড়। প্রার্থীদের কেউ সামাজিক কার্যক্রম বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, আবার কেউ শাটল ট্রেনের স্টেশনে গিয়ে চালাচ্ছেন প্রচারণা। রাকসু ও চাকসুর ভোটের প্রচারের শেষ দিকে এসেও দেখা যাচ্ছে প্রার্থীদের নিত্য নতুন কৌশল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে সাংস্কৃতিক আয়োজন। শিল্পীরা গান গেয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন ভোটারদের। অনেক প্রার্থী সমর্থকদের নিয়ে ক্যাম্পাসে চালিয়েছেন পরিচ্ছন্ন অভিযান। এক বছর আমি যে পরিমাণ ক্যাম্পাসের জন্য কাজ করেছি, সামাজিক কাজ বা আন্দোলন বলেন, যেগুলো করেছি, তো এইটা কেউ বলার সুযোগ রাখবে না যে আমি দেখানোর জন্য করতেছি, মানুষকে আকৃষ্ট করার জন্য করতেছি। এখন একটু সময় পাওয়া যাচ্ছে, যেহেতু কম সংখ্যক মানুষ রয়েছে, তো সেই ক্ষেত্রে নিজের দুইটা কথা বলতে পারছি। সব মিলিয়ে একটা আনন্দদায়ক পরিবেশ। তাই আমরা চাই 16 তারিখেই নির্বাচন হবে এবং এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন অগাধ সুষ্ঠু একটা নির্বাচন দিতে সক্ষম হবে 16 তারিখে, সেই আশাবাদ ব্যক্ত রাখি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পাশাপাশি আশপাশের কটেজেও লিফলেট সহ প্রচারের জন্য ছুটছেন প্রার্থীরা। কেউ আবার ছুটছেন শাটল ট্রেনের স্টেশনে গণসংযোগের জন্য। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট। এ সময় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ রোধ, পোলিং এজেন্টদের তালিকা প্রকাশ, পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, নির্বাচনের দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা অব্যাহত রাখা ও শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে আনার জন্য পরিবহন সুবিধা সহ প্রশাসনের কাছে বেশ কিছু দাবি জানান তারা। 15 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদের 15টি কেন্দ্রে নেওয়া হবে চাকসুর ভোট। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সময় সংবাদ আরও থাকছে। সিরিজ বাঁচাতে আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে কিছুক্ষণ পর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণে জয়ে ফেরার চ্যালেঞ্জ টাইগারদের। বাংলাদেশের জ্বালানি ঘাটতি রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরাই তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। যদিও ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত সহযোগিতা পেলে জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এলপিজি। আর রাজনীতিবিদরা বলছেন, দোষারোপ বাদ দিয়ে হাঁটতে হবে সমাধানের পথে।
পেট্রোল, ডিজেল, দিস আর অল এক্সপেন্সিভ। বাংলাদেশের জ্বালানি খাত বরাবরই আমদানি নির্ভর, তাই এখাতে ব্যয় সংকোচন করতে তৎপর নীতি নির্ধারণী পর্যায়ে। তথ্যউপাত্ত এবং যেটা শনিবার রাজধানীর একটি হোটেলে টেকসই এলপিজি অর্থনীতি বিষয়ক পলিসি ডিসকাশনের আয়োজন করা হয়। সেখানে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেন, বাধ্য হয়েই এলএনজি আমদানি করতে হচ্ছে। এ সময় এলপিজির দাম কমাতে সবাইকে নিয়ে কাজ করার কথা জানান তিনি। বাংলাদেশের জ্বালানি ঘাটতি রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীরাই তৈরি করেছেন বলেও মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা। ঘাটতিটা সৃষ্টি করছে কিন্তু একসাথে রাজনীতিবিদ এবং তাদের ব্যবসায়ী সহযোগীরা। যে এই যে 1200 টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় 1400-1500 টাকায়, এটা 1000 টাকার কমে আসা উচিত, বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন চেষ্টা চলছে জ্বালানি খাতের সার্বিক সংকোচন নিয়ে। রেগুলেটরি কমিশন বলছে তারাও সহজ করতে চান রেগুলেশন, কাজ করতে চান উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতেও। যদিও বিশ্লেষকরা দায় দিচ্ছেন সমন্বয়হীনতা আর চুপ করে অনিয়ম মেনে নেওয়ার প্রবণতাকে। সঙ্গে জ্বালানি ব্যবহারে নিরাপত্তা বাড়াতে ভোক্তা থেকে শুরু করে সবাইকে সচেতন হবার কথা বলেন ফায়ার সার্ভিসের ডিজি। এলপিজি সিলিন্ডার যদি ফিলিং স্টেশনে ফিলিং হয়, তাহলে তো এলপিজি অপারেটরের কোনো কাজ নাই, দরকার নাই। I am not here to beg you that for subsidy. I am here to ask you for a parallel society. চাইবেন যে তিতাসের সমান করতে শেয়ার হোল্ডারদের, আপনি চাবেন না যে তিতাসকে আপনার সমান করতে। এই কথা বলা যেদিন শিখবেন, সেদিন আপনারা ব্যবসায় টেকসই হবেন। সিলিন্ডার দুর্ঘটনা বা এই সমস্ত দুর্ঘটনা কম হয়, স্বাভাবিকভাবে মানুষের জানমালও বাঁচবে এবং অর্থনীতিতেও এটা একটা পজিটিভ রোল প্লে করবে। লাইসেন্সের কথাগুলি আসছে, এটা আমরা জানি, চেষ্টা থাকে এটাকে যতটুকু সম্ভব সহজ করা। এদিকে দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জ্বালানি চাহিদা মেটাতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। দোষারোপ আমরা করতে পারি, 18 কোটি মানুষের জন্য যে পরিমাণ জ্বালানির প্রয়োজন সরবরাহ করতে কম্পারেটিভলি সিম্পল টেকনোলজির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে পারি, তার প্রতি আমরা সবাই আগামীতে ভবিষ্যতে জোর দেব। অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের নীতি নির্ধারক, গবেষক, উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরাও অংশ নেন, তুলে ধরেন নিজেদের মতামত। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এবার চট্টগ্রাম বিভাগের খবর। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে আকাশপথে যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সমুদ্রবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিমানবন্দরে যেমন 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, তেমনি বন্দরের আশপাশের এলাকায় নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের মিছিল, সমাবেশ ও অতিরিক্ত জনসমাগম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে এরই মধ্যে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করে নোটিশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অবশ্য তার আগে থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহজনক যাত্রীদের উপর যেমন নজরদারি বাড়ানো হয়েছে, তেমনি পুরো বিমানবন্দর এলাকায় টহল বাড়িয়েছে নিরাপত্তা কর্মীরা। অবশ্য বিমানবন্দরের সার্বিক নিরাপত্তায় বিমান বাহিনীর নেতৃত্বে একটি টাস্ক ফোর্সও সক্রিয় রয়েছে। আমাদের এখানে বিমান বাহিনীর পক্ষ থেকে টাস্ক ফোর্স আছে, আমাদের এফসেক আছে। তো আমাদের এখানে আমার মনে হয় আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই অত্যন্ত সুস্থভাবে সম্পন্ন হচ্ছে এবং আমরা কন্টিনিউয়াস প্রতিটা নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করছি। নগরীর পতেঙ্গা এলাকায় বিমানবন্দরের অবস্থান হয়, আশপাশে রয়েছে বেশ কিছু বসতি, আর তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দর ও আশপাশের এলাকার সীমানা প্রাচীরও নিরাপত্তার নিশির কাজে লাগানো হয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং আনসার সদস্যদের। নিরাপত্তা পেট্রোলিংয়ের পাশাপাশি আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা আমরা বাড়িয়েছি। পাশাপাশি আমাদের নিরাপত্তা যে সকল এজেন্সি এয়ারপোর্টে কাজ করে তাদেরকে নিয়ে তাদের সমন্বয়ে আমরা আমাদের টহল সংখ্যা বৃদ্ধি করছি, প্লাস আমাদের একটা সমন্বয় কমিটির মাধ্যমে যেন নিরাপত্তাটাকে আরো জোরদার করা যায়। এদিকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় নগরী বারিক বিল্ডিং হয়ে নিমতলা বিশ্ব রোড, কাস্টমস মোড় হয়ে সলগলা ক্রসিং এলাকায় সব ধরনের মিছিল সমাবেশের উপর 30 দিনের নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
অফিস সিএমপি। বন্দর কেন্দ্রিক যে কিছু গুরুত্বপূর্ণ স্পট আছে বা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেমন বারিক বিল্ডিং, আপনার 3 নম্বর জেটি গেট, এগুলো গুরুত্বপূর্ণ স্পট। এই এলাকাগুলোতে যদি আপনার কোনো মিছিল মিটিং বা কোনো ধরনের কোনো সভা সমাবেশ করা হয়, তাহলে দেখা যায় যে বন্দরে আপনার যে গাড়ি প্রবেশও করতে পারে না, বের হইতে পারে না। নগরীর আগ্রাবাদ হয়ে পতেঙ্গা উপকূল নিয়ে 10 বর্গ কিলোমিটারের মধ্যে বন্দর ও বিমানবন্দর ছাড়াও 2টি সরকারি ইপিজেড, পদ্মা, মেঘনা, যমুনার তেল স্থাপনা এবং আরো কয়েকটি সরকারি বেসরকারি তেল শোধনাগার রয়েছে। আর এই অঞ্চলটিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করে আসছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী সোমবারের মধ্যেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। সব জিম্মিকে একত্রিত করতে এরই মধ্যে ফিলিস্তিনপন্থী স্বাধীনতাকামী সংগঠনটি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশরের কায়রোতে অনুষ্ঠেয় শান্তি চুক্তির আলোচনায়ও যোগ দেবেন তিনি। তবে এর আগে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি সেনা প্রত্যাহারের খবরে অন্তত 2 লাখ ফিলিস্তিনি নিজ ভূখণ্ডে ফিরেছে বলে জানিয়েছে গাজা প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে বেশ কয়েকটি অঞ্চলে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কিছুক্ষণ পর মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানরা। বাংলাদেশ একাদশে এসেছে 2 পরিবর্তন। ফিরেছেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। একাদশে পরিবর্তন এনে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে টাইগাররা। সিরিজ বাঁচানোর মিশনে বাড়তি স্পিনার নিয়েছে টিম ম্যানেজমেন্ট। রিশাদ হোসেনের সঙ্গে ফিরেছেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমানও। বাদ দেওয়া হয়েছে তাসকিন ও হাসান মাহমুদকে। অধিনায়ক হিসেবে মেহেদী মিরাজের পরিসংখ্যানও বেশ মলিন। তার নেতৃত্বে 8 ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 1টিতে। আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের চোখ রাঙানি টাইগারদের সামনে। এই ম্যাচ জয় ভিন্ন কোনো পথ খোলা নেই বাংলাদেশের। আছে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও। অন্যদিকে আফগানিস্তান মাঠে নামবে অপরিবর্তিত একাদশ নিয়েই। এই ছিল সময় সংবাদের